আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের সামনে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর ২য় ক্লাস। তো তোমরা জানো যে আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর যে বেসিক আলোচনা হচ্ছে সেটারই আলোকপাতে আজকে হবে ২য় বেসিক ক্লাস। এই বেসিক ক্লাসগুলো অবশ্যই আমাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টে যদি তোমরা অ্যাডমিশন অথবা জব প্রিপারেশন এ থাকো তাহলে বেসিক আলোচনার কোনো বিকল্প নাই। সুতরাং তোমরা বেসিকটাকে যদি গুরুত্ব দাও তবেই তোমরা সহজে ম্যাথ গুলো করতে পারবে। তো আজকে আমরা দেখব স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর বেসিক 2 পার্ট। আজকে আমরা বেসিক গুলো শেষ করব, দেন আমরা পরবর্তী লেভেলে যাব ম্যাথ পার্টে। তো সবার আগে বলি যে আমাদের ইঞ্জিনিয়ারিং পাঠশালার যে পেজ আছে সেখানে আমাদের এই ভিডিওগুলো আপলোড হবে। দেন ফেসবুক, ইউটিউব, অন্যান্য ওয়েবসাইটেও এগুলো পাবলিশড হবে। তো চলো, তোমরা অনেকগুলো অলরেডি আমার হোয়াইট বোর্ডে প্রশ্ন দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলো আমি আগে তুলে রাখছি যাতে করে তোমাদের লেটেড না হয়। ক্লাসটা যদিও আমার লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল, তবে আমি আমার এখানে বিদ্যুতের প্রবলেমের কারণে রেকর্ডে ক্লাসটা দিচ্ছি। তো তোমরা এখানে কয়েকটা কোশ্চেন দেখতে পাচ্ছ। তো কোশ্চেন গুলোর মাঝে আমি নিচ থেকে শুরু করব, বিকজ আমি এই জায়গাটা পরবর্তীতে কাজে লাগাবো। তো এখানে দেখো, এখানে হচ্ছে একটা কোশ্চেন আছে, মাইল্ড স্টিলের পীড়ন বিকৃতির ডায়াগ্রাম আলোচনা করো। এটা ডুয়েটে আসছে, জব প্রিপারেশনে আসছে। তো তোমরা দেখবা যে এই প্রশ্নগুলো বারবার রিপিটেড হয়। দেন পলিটেকনিক যে তোমাদের একাডেমিক বইটা আছে সেই একাডেমিক বইয়েও তোমরা এটা পাবে, যা অনেকবার আসছে। তো তোমাদের যদি এখন থেকে এই প্রিপারেশনটা ভালো থাকে তোমরা পলিটেকনিকে ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর ডুয়েট অ্যাডমিশনে এবং জব প্রিপারেশনে তো অতুলনীয়, এগুলো লাগবে। তো দেখো, এখানে মাইল্ড স্টিলের কথা বলা হয়েছে, তার সাথে পীড়ন বিকৃতির ডায়াগ্রামের কথা বলা হয়েছে। তার মানে একই সঙ্গে পীড়ন কাজ করবে, বিকৃতিও কাজ করবে। এই যে দুইটা অংশ কাজ করবে। তো দুইটা অংশে তোমরা দেখো যে একটা আমি ডায়াগ্রাম অঙ্কন করছি। এই ডায়াগ্রামের হচ্ছে এইখান থেকে এই 0 পয়েন্ট থেকে আনুভূমিক বরাবর রাইট হ্যান্ড সাইডের দিকে গেছে, এটা হচ্ছে স্ট্রেইন। অর্থাৎ স্ট্রেইন মানে হচ্ছে বিকৃতি। আর উপরের দিকে 0 অবস্থান থেকে উপরের দিকে গেছে উলম্ব বরাবর, সেটাকে বলা হবে স্ট্রেস বা পীড়ন। তোমরা বাংলা ইংরেজি দুইটা নামই মনে রাখবে, মাস্ট বি, যাতে করে কোশ্চেন তোমার যেভাবেই হোক না কেন অ্যান্সার করতে পারো। তাহলে আমি বললাম যে স্ট্রেস উপরের দিকে যত যাবে স্ট্রেস তত বাড়বে, আর আনুভূমিক বরাবর যত যাবে স্ট্রেইন তত বাড়বে। তাহলে এখন তোমরা এখানে দেখো, প্রথমে যে আছে স্টিল, মাইল্ড স্টিল, এটা হচ্ছে তোমার পদার্থ ভেদে হবে। মাইল্ড স্টিল হতে পারে, কনক্রিট হতে পারে, তারপরে হচ্ছে প্লাস্টিক হতে পারে, রাবার হতে পারে, এক্সেট্রা। দেন তোমার ডিপেন্ড করবে কোন পদার্থ এটা। তো এখানে হচ্ছে মাইল্ড স্টিলের কথা বলা আছে। তাহলে এই মাইল্ড স্টিলটা যখন 0-তে থাকবে তখন এর স্ট্রেনও 0, পীড়নও 0। স্ট্রেন অ্যান্ড স্ট্রেস দুটাই 0 হবে। এখান থেকে যখন সরাসরি, একটা মাইল্ড স্টিলের বৈশিষ্ট্য হচ্ছে সরাসরি উপরের দিকে উঠবে, অর্থাৎ এর স্ট্রেসও বাড়বে, স্ট্রেনও বাড়বে, অর্থাৎ পীড়নও বাড়বে, বিকৃতিও বাড়বে। পীড়ন আর হচ্ছে স্ট্রেন হচ্ছে সমানুপাতিক কোন পর্যন্ত হবে? এলাস্টিক রেঞ্জ। এলাস্টিক রেঞ্জ আর প্লাস্টিক রেঞ্জ। এলাস্টিক রেঞ্জ হচ্ছে কাকে বলে? এলাস্টিক রেঞ্জ তাকেই বলে যেটা বিকৃত প্রাপ্ত হয়ে কোন বস্তু স্থায়ীভাবে বিকৃতি প্রাপ্ত না হয়ে বল প্রয়োগ বা ফোর্স প্রয়োগ অফ করলে বা বন্ধ করলে তার পূর্বের অবস্থায় ফিরে আসে, সেটাকে বলা হবে এলাস্টিক রেঞ্জ। অবশ্যই মাসবে এটা তোমরা মনে রাখবা যে এলাস্টিক কাকে বলে। আর প্লাস্টিক রেঞ্জ হচ্ছে যেটা সাধারণত বিকৃত প্রাপ্ত হবে এবং ফোর্স প্রয়োগ করা বাদ দিলে বা রিয়াকশন ফোর্স কমে গেলেও সেটা আর পূর্বের অবস্থায় ফিরে আসে না, সেটাকে বলা হবে প্লাস্টিক রেঞ্জ। তাহলে ইলাস্টিক রেঞ্জ, দ্যাট মিন প্লাস্টিক রেঞ্জ, এই দুইটা তোমরা বুঝতে পারছো। তোমরা যদি এই দুইটা বুঝে থাকো তাহলে দেখবা যে স্ট্রেস এবং স্ট্রেইন কতটুকু হবে। এই যে ইলাস্টিক রেঞ্জ পর্যন্ত, ইলাস্টিক রেঞ্জ পর্যন্ত এইটা সমানুপাতিক ভাবে বাড়তে থাকবে দুইটাই। তো এমন একটা পর্যায়ে যে কি হবে, এইটা হচ্ছে বাঁকা হয়ে যাবে। বাঁকা হয়ে যে এখানে যাবে, দেন আবার প্রেসার ক্রিয়েট করলে, ফোর্স প্রয়োগ করলে তখন কি হবে? বিকৃত প্রাপ্ত হবে।
হতে হতে আলটিমেট স্ট্রেসে যাবে, স্ট্রেংথে যাবে, দেন আলটিমেটলি যায়া ব্রেকিং পয়েন্টে যা ভেঙে যাবে। তো এই জায়গাগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মাইল্ড স্টিলের ক্ষেত্রে তোমরা দেখবা যে এখানে ইলাস্টিক লিমিট একটা আছে। ইলাস্টিক লিমিটটা কোনটা? এই যে এই জায়গাটা যে ভেঙে যাবে, ভেঙে যাবে বা বা ভেঙে যাওয়ার উপক্রম হবে অথবা বেঁকে যাবে, এমন পর্যায়ে যা ইলাস্টিক পয়েন্ট হয়। ইলাস্টিক হচ্ছে বিকৃত প্রাপ্তের সর্বশেষ অবস্থা। আর এই শেষ অবস্থার পর থেকে এর আগে এবং পরে দুইটা অবস্থা কাজ করে। এর আগে কাজ করবে হচ্ছে প্রপোর্শনাল লিমিট, অর্থাৎ এই জায়গায় মানে ইলাস্টিক লিমিট হওয়ার প্রস্তুতি বা প্রিপারেশন হয়, এই জন্য প্রপোর্শনাল লিমিট। দেন ইলাস্টিক লিমিটে পৌঁছাবে, ইলাস্টিক লিমিটের পরে এইটা হবে কি ইয়েল পয়েন্টে যাবে, ইয়েল পয়েন্ট অর্থাৎ ডাকানো পর্যায়ে যাবে। দেন এটা আবার উপরের দিকে উঠবে, যেতে যেতে একটা স্ট্রেসে যাবে, সর্বোচ্চ পর্যায়ে যাবে। যাওয়ার পরে এটা হচ্ছে এই পয়েন্টটাকে বলা হবে আলটিমেট পয়েন্ট। আলটিমেট পয়েন্ট বা আলটিমেট স্ট্রেংথ যাওয়ার পরে এইটা ভাঙার উপক্রম হয়ে যায়, এই জায়গায় ব্রেকিং পয়েন্ট অর ডিভাইডেড ভেঙে যাবে। তোমরা অবশ্যই মাস্ট বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে মাইল্ড স্কিলটাকে তোমরা দেখবা। ডুয়েট অ্যাডমিশন খুবই ইম্পর্টেন্ট, দেন জব প্রিপারেশন ম্যাক্সিমাম টাইম আসে। তো তোমরা যদি এইটা বুঝে থাকো, আমি আশা করি সমস্যা হবে না। দেন পরবর্তী যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে আমরা চলে যাই। কারণ আমার পরের কোশ্চেনটা আমি নিচ থেকে যাব বলছি, বলছে এই জায়গাটা আমি এই পাশে যাব। তো টর্ক কি? টর্ক হচ্ছে মূলত টুইস্টিং মোমেন্ট, যা সাধারণত একটা এক্সিস বরাবর ঘুরতে চায় বা ঘোরার প্রবণতা। দেখো এইটাতে দেখো যে আমি একটা এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে টর্ক। এই টর্কটা হচ্ছে একটা বস্তু এক্স এক্সিস বরাবর টুইস্টিং মোমেন্টের সাপেক্ষে, টুইস্টিং মোমেন্ট এটাকে মূলত বলে। টুইস্টিং মোমেন্ট কোনটা? টুইস্টিং মোমেন্ট মূলত হচ্ছে এই যে হচ্ছে টরশনাল, এখানে একটা এক্সিসের বরাবর কাজ করবে, যেটা ঘুরতে চাবে। এই যে এক্সিসের বরাবর ঘুরতে যে চাই, মানে আমার একটা বস্তু আছে ফিক্সড পজিশনে আছে, আমি ফিক্সড পজিশনে রাখলাম, এটাকে আমি ফোর্স প্রয়োগ করে এক্স এক্সিস বরাবর মুচড়ানোর চেষ্টা করলাম। তো মুচড়ে ঘোরানো যেটা বলে, এইটাকে বলা হয় মূলত এই যে টর্ক। আশা করি বুঝতে পারছো যে হচ্ছে টর্ক কাকে বলে। টুইস্টিং টর্ক বলতে হলো টুইস্টিং মোমেন্ট, যা সাধারণত কোনো এক্সিস বরাবর ঘুরতে চায় বা ঘোরে, তাকে মূলত হচ্ছে টর্ক বলা হয়। আর এখানে একটা কথা আছে টরশন, এই দুইটা মিলে কনফিউশন তৈরি হয়। টর্ক এবং টরশন, টরশন মূলত টর্কের কারণে হয়, টর্কের কারণে হয়ে থাকে, সেটা হচ্ছে টরশন। টরশনটা দেখো একটা ফিক্সড পজিশনে আছে, এই পজিশনে এই যে টরশনের কারণে ঘুরতে চাই, মানে আমি এই দিকে ঘোরাতে পারি অথবা এই দিকে ঘোরাতে পারি, দেন ঘুরতে চাই বা ঘোরার টর্কের কারণে যে বস্তু ঘোরে বা ঘুরতে চায়, তাকে মূলত কি বলা হয়? টরশন বলা হয়। তো এটা তোমরা অবশ্যই বুঝো, মানে এটা যদি মোমেন্ট অর্থাৎ টুইস্টিং মোমেন্ট বলতে সাধারণত মোচড়কন বলা হয়, মোচড়ানো হয়, সেটাই হচ্ছে টুইস্টিং মোমেন্ট। এই টুইস্টিং মোমেন্টের কারণে অর্থাৎ টর্কের কারণে যে বস্তুটি ঘোরে, সেটাই হচ্ছে টরশন। এইটা হচ্ছে মূল কথা। টর্ক হচ্ছে টুইস্টিং মোমেন্টের কারণে হয়, আর টরশন হচ্ছে টর্কের কারণে হয়। এই দুইটা একই জিনিস। দেন বলা হয়েছে কি টরশনাল শিয়ার স্ট্রেস কাকে বলে। আচ্ছা, কোন শ্যাফটে যখন আমরা কি করি, এই যে টর্ক অর্থাৎ মোচর কোণ ইউজ করি, কোন শ্যাফট, একটা শ্যাফট আমি ধরলাম, এই শ্যাফটটাতে আমি কি করব? বল প্রয়োগ করব। তো এই বল প্রয়োগটা কি হবে? বল প্রয়োগটা মূলত হবে কি, যে শিয়ার স্ট্রেস এখানে উৎপন্ন হবে। এখানে বল প্রয়োগের কারণে যে মানে টর্ক প্রয়োগ করব, টর্কের কারণে অর্থাৎ টুইস্টিং মোমেন্টের কারণে যে মানে শিয়ার স্ট্রেস উৎপন্ন হবে, সেই শিয়ার স্ট্রেসটাই মূলত হচ্ছে বলা হয়
এই যে টরশনাল শিয়ার পীড়ন বা টরশনাল শিয়ার স্ট্রেস। তো তোমরা এই জিনিসটা অবশ্যই খুব ভালো করে পড়বা। একই কোশ্চেনে অনেকবার আসছে, অনেক সময় টর্ক আর টরশন এবং টরশনাল এইটার মধ্যে ডিস্টেন্স তৈরি হয়ে যায়। তো তোমরা যদি এইটা বুঝে থাকো, আমরা পরবর্তী একটা আছে, এটা হচ্ছে পয়সন রেশিও। তো পয়সন রেশিও কাকে বলে? পয়সন রেশিওটা তোমরা বুঝবা যে এখানে মূলত দুইটা জিনিস। আচ্ছা, আমি একটা চিত্র অঙ্কন করে নেই। মনে করে এটা একটা চিত্র, দেন আমি এটা রাখলাম, এটা ফিক্সড পজিশনে আছে। তো একটু যদি বর্ণনা দেই, পয়সন রেশিও হচ্ছে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে, অর্থাৎ কোনো বস্তুকে যদি দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করা হয়, দৈর্ঘ্য বরাবর, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য এতটুকু, এই দৈর্ঘ্য বরাবর যদি বল প্রয়োগ করা হয় তখন এর দৈর্ঘ্য বেড়ে যায় বাট পার্শ্বটা সংকুচিত হয়। তো এই যে পয়সন রেশিও কোনটা, এইটাকে যদি আমি বল প্রয়োগ করি দেন এটা কি হবে, দৈর্ঘ্যটা বেড়ে যাবে, এই দৈর্ঘ্যটা বেড়ে যাবে। আচ্ছা, দৈর্ঘ্যটা বেড়ে গেল। দেখো তোমাদের আগের যে পূর্বের, অর্থাৎ আগে যেটা দেওয়া ছিল, এটার ডায়াটা হচ্ছে ডি, আর পরিবর্তিত ডায়া এটা ধরলাম, পরিবর্তিত ডায়া হচ্ছে এইটা, এটা হচ্ছে ডেল টি বা ছোট ডিও ধরতে পারো তোমরা। আর এটার পূর্বের লেন্থ ছিল এল, এটা বেড়ে যে ডি এল, এইটুকু অংশ বেড়ে গেছে। তো তোমাদের দেখো দৈর্ঘ্য বরাবর যদি বল প্রয়োগ করে, এটা হচ্ছে পি বলে, যদি আমি টানি তাহলে কি হবে, দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলাম, দেন এইটার হচ্ছে যে প্রশস্ত ডায়াটা এটা সংকুচিত হলো এবং লেন্থটা বেড়ে গেল। এটা থেকে আমরা বুঝতে পারি যে পয়সন রেশিওটা হচ্ছে পয়সন পয়সন রেশিও পয়সন রেশিও হচ্ছে মূলত পার্শ্ব বিকৃতি ডিভাইডেড হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। এই দুইটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এখন তুমি ফর্মুলে ইউজ করতে পারো, ফরম্যাটে ফেলাও। পার্শ্ব বিকৃতি হচ্ছে এই যে ডি এল ডি ডিভাইডেড ডি, আর হচ্ছে লেন্থ ডি এল ডিভাইডেড এল। এটাকে যদি তুমি এ করো তাহলে আসবে কি, ডি ইন্টু এল ভাগ হচ্ছে ডি এল ইন্টু ডি। এই যে মেইনলি আমি এইটাকে প্রমাণ করার জন্য বলতেছিলাম যে পয়সন রেশিওটা হবে এইটা। আচ্ছা, এটার যে মানটা বের হবে, এই মানটা একটা ফিক্সড পজিশন আছে, সেটা হচ্ছে -1 থেকে 0.5 পর্যন্ত হবে। এর একক থাকবে না, কারণ এককগুলো কাটা যাবে, উপরে মিটার থাকলে নিচে মিটার, মিটার মিটার কেটে যাবে, একক হবে না। তো পয়সন রেশিওর মান হচ্ছে 0.1 থেকে 0.5। আর এই যে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড দৈর্ঘ্য বিকৃতি, মোট কথা এটাকে বলা হয় পয়সন রেশিও। চিত্রটা দেখে তোমরা বুঝতে পারবা। তো তোমরা চিত্র অঙ্কন করে নিজে নিজে প্র্যাকটিস করবা, দেখবা যে তোমাদের খুব বেশি সমস্যা হবে না। এগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। মানে প্র্যাকটিসটা কেমন, ধরেন ফর এক্সাম্পল, ডোন্ট ওয়াইট ফর ইউ, আমার হচ্ছে রিলেশন করার মানে অভিজ্ঞতা নাই। তো আমার যদি রিলেশন করার অভিজ্ঞতা নেই, আমার ইম্পসিবল কখনো রিলেশন হবে না। দেন এই যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের এই ম্যাথগুলো সেম কন্ডিশন, তুমি যদি এই ম্যাথের সাথে রিলেশনশিপ করতে না পারো তাহলে রিলেশন কখনোই সম্ভব না। ডিপার্টমেন্ট হচ্ছে তোমাকে নিয়মিত চর্চা করতে হবে রিলেশন টিকাতে, যেমন ফোন, SMS এন্ড MMS, আদার্স অন্যান্য যে সোর্স আছে সেগুলো করতে হয়। দেন এর সাথে তোমাকে প্র্যাকটিস করতে হয়।
কিভাবে প্র্যাকটিস, লিখতে হবে, চিত্রাঙ্কন করতে হবে, ঘষা মাজা করতে হবে, দেন এক্সটার্নাল করার পরে তোমার সান্নিধ্যে সে চলে আসবে। এইটা যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনটা বলছে যে সেফটি ফ্যাক্টর, সেফটি ফ্যাক্টর কি কি বিষয়ের উপর নির্ভর করে। তা এই বিষয়গুলো আমি কেন পড়াচ্ছি, থিওরিটিক্যাল বিষয়গুলো, কারণ এই বিষয়গুলোতে অনেক কিছু বোঝার আছে যেগুলো অনেক সময় বোঝা যায় না। তো তুমি যদি এই জিনিসগুলো না বোঝো, বেসিক জিনিসটা না বোঝো, তাহলে ম্যাথে যা অবশ্যই তোমার প্রবলেম হতে পারে। তো প্রবলেম যাতে না হয়, তো তোমাদের সুবিধার জন্য আমি এটা লিখে রাখলাম। কারণ হচ্ছে তোমাদের দেখো সেফটি ফ্যাক্টর কি কি বিষয়ের উপর নির্ভর করে। সেফটি ফ্যাক্টর গুলো সাধারণত কোনগুলো এটাকে তোমাকে বুঝতে হবে। সেফটি ফ্যাক্টর হচ্ছে, সেফটি মানে হচ্ছে নিরাপত্তা, ফ্যাক্টর হচ্ছে কতটুকু পর্যন্ত সেটা নিরাপদ, এটাই হচ্ছে ফ্যাক্টর বিষয়। তো সেফটি ফ্যাক্টর কি কি বিষয়ের উপর নির্ভর করবে, সেফটি ফ্যাক্টরটা নির্ভর করবে তুমি কতটুকু প্রযুক্ত বল অর্থাৎ বল প্রয়োগ করবে এই বলটার মানের উপর এবং প্রকৃতির উপর। তুমি কি দিয়ে প্রযুক্ত করবে, তুমি হাত দিয়ে যখন এই বোর্ডটাতে প্রয়োগ করবে ততটা যতটা না লাগবে, মানে আঘাতপ্রাপ্ত হবে বোর্ডটা, তুমি হাতুড়ি দিয়ে ঠিক মারলে তার চেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হবে। এখানে ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে, সুতরাং প্রযুক্ত বলটাও নির্ভর করবে, দেন প্রকৃতির উপর নির্ভর করবে একটা। দুইটা হচ্ছে ব্যবহৃত পদার্থের মান ও যান্ত্রিক গুণাবলীর উপর। এখানে একটা জিনিস তুমি বোঝো, দেখো পদার্থের যে মান, এই পদার্থের মান অর্থাৎ কোয়ালিটি সম্পূর্ণ হবে, কোয়ান্টিটি এন্ড কোয়ালিটি, দেন দুইটা যদি তোমার ভালো না হয় তাহলে দেখবে যে খুব দ্রুতই সেগুলো নষ্ট হয়ে যাবে। দেন পদার্থের প্রাথমিক পীড়ন, এই পদার্থের যে প্রাথমিক পীড়ন সক্ষমতাটা কতটুকু এটা তোমাকে বুঝতে হবে। অনেক আছে যে মানে এর বেলুন যেমন দেখা যায়, অথবা আমি যদি বলি যে সিলভারকে যতটা সহজে আস্তে পিষ্টে ছোট করা যায়, তুমি একদম পিওর আয়রন অর্থাৎ লোহাকে বা রডকে তুমি অতটা সহজে করতে পারবে না। এইটা হচ্ছে অনেক কষ্টে পীড়নের সৃষ্টি হবে। সুতরাং এটার পদার্থের প্রাথমিক যে পীড়নটা আছে এটা কত দ্রুত বা কতটা কার্যকরী এটার নির্ভর করে। দেন পদার্থের সর্বোচ্চ সামর্থ্য বা স্ট্রেংথ, এখানে পদার্থের সামর্থ্য, সর্বোচ্চ সামর্থ্য কতটুকু, লোড কতটুকু পরিবহন করতে পারবে, লোডের উপর ডিপেন্ড করবে, এক্সটার্নাল বিষয়গুলো হচ্ছে ডিপেন্ড করবে, সেটা হচ্ছে পদার্থের সর্বোচ্চ সামর্থ্য। দেন কাজের পরিবেশ, এই কাজটা কোথায় হবে, এটা দেখা যাবে যে বিল্ডিং এ, রাস্তায়, দেয়ালে, বিভিন্ন ভাবে, গাড়িতে, ও মানে অন্যান্য অসংখ্য ভাবে এটা প্রয়োগ হতে পারে। সুতরাং তোমাদের এখানে বুঝতে হবে যে কাজের পরিবেশটা কি, এইগুলোর উপরে তোমাদের ডিপেন্ড করবে কি সেফটি ফ্যাক্টর কি, সেফটি ফ্যাক্টর কি কি বিষয়ের উপর নির্ভর করে। দেন তোমরা যদি এইটাকে বুঝে থাকো, দেন আমি পরবর্তীতে আলোচনা করতে পারি যে যান্ত্রিক, পরবর্তীতে আলোচনা করতে পারি পদার্থের যান্ত্রিক গুণাবলী কি। পদার্থ যে আমরা আলোচনা করব, এই পদার্থের যন্ত্রটা যে ইউজ করব, এই যন্ত্রের গুণাবলী কি কি হতে পারে, এইগুলো আমি তোমাদের সুবিধার জন্য বোর্ডে তুলতেছি। তাহলে আমি বললাম যে এইগুলো আপনাদের সুবিধায় আমি লিখলাম। দেন পদার্থের যান্ত্রিক গুণাবলী কি হতে পারে, পদার্থের যান্ত্রিক গুণাবলীর প্রথম শর্ত হচ্ছে এর সামর্থ্য থাকতে হবে, অর্থাৎ স্ট্রেংথ থাকতে হবে, কতটুকু লোড বহন করতে পারবে বা কাজ করার সক্ষমতা আছে সেটাই হচ্ছে সামর্থ্য। কাঠিন্যতা বা হার্ডনেস, ইংরেজিগুলো তোমরা পড়বা, কারণ ইংরেজিগুলো অনেক জায়গায় দিয়ে দেয় এমসিকিউ, তখন আমরা অনেক সময় পারি না যে হার্ডনেস মানে কি, কাঠিন্যতা, টাফনেস মানে কি, দুর্ভেদ্যতা। তো কাঠিন্যতা হচ্ছে হার্ডনেস বা কঠিন অর্থাৎ শক্ত বোঝায়। দুর্ভেদ্যতা যা পাওয়া একটু কষ্টসাধ্য সেটা হচ্ছে দুর্ভেদ্যতা। দৃঢ়তা, এটা হচ্ছে স্টিফনেস, দৃঢ়তা শক্তিশালী। দেন স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি, এটা অলরেডি তোমরা জানো যে বস্তুটা সাধারণত বিকৃতি প্রাপ্ত না, স্থায়ীভাবে বিকৃতি প্রাপ্ত না হয়ে যদি আমরা প্রযুক্ত বল অপসারণ করি তখন তা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে, তাই হচ্ছে ইলাস্টিসিটি। মেয়াবিলিটি, মেয়াবিলিটি কাজ হচ্ছে আহ এটার হচ্ছে মেশিনের যে সক্ষমতা, এটা তোমরা পড়ে নিবা। ক্রিপ, ফ্যাটিগন, ভঙ্গুরতা অর্থাৎ ভেঙে যাওয়ার প্রবণতা খুবই কম যেন থাকে, এটা হচ্ছে ভঙ্গুরতা বা ব্রিটলেন্স। নমনীয়তা, নরম হতে পারে, সেটা হচ্ছে ডাকটাইলিটি। আর প্লাস্টিসিটি হচ্ছে যেটা সাধারণত একদম স্থায়ীভাবে বিকৃতি প্রাপ্ত হয়, যা পূর্বের অবস্থায় ফিরে আনা সম্ভব না, সেটাই হচ্ছে প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি অ্যান্ড
ইলাস্টিসিটি, এই দুইটা পার্থক্য হচ্ছে কোনটা স্থায়ীভাবে, এটা অস্থায়ীভাবে বিকৃত হয়, আর প্লাস্টিসিটি হচ্ছে স্থায়ীভাবে বিকৃত হয়। এই যে বিকৃতি হওয়ার প্রবণতাগুলো তোমরা যেন ভালো করে মনে রাখতে পারো। এই কোশ্চেনটা বিপিএসসি পরীক্ষাতে এসেছিল বেশ কয়েকবার। তো তোমাদের এবার হচ্ছে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট প্রমাণ। দেন এইটা তোমাদের ম্যাক্সিমাম অনেকগুলো পরীক্ষাতে আসছে। তো তোমরা যদি এগুলো করতে পারো তোমাদের জন্য খুবই ইজি হবে। প্রমাণ করো যে পি এল ডিভাইডেড এ ডেল এল। তো তোমাদের এখানে একটা বিষয় তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে তোমরা এটাকে যদি এইভাবে ভাঙো, পি ডিভাইডেড এ ইন্টু এল ডিভাইডেড ডেল এল, তো এরকম যদি করো তাহলে তোমরা একটা জিনিস বুঝবা, সেটা হচ্ছে এখানে তোমরা এটাকে পীড়ন হিসেবে নাও, এটা হচ্ছে কি বিকৃতি হিসেবে নাও। দেন স্ট্রেস এন্ড স্ট্রেইন। স্ট্রেস কাকে বলে এটা আমরা প্রথম পর্বে দেখেছি। স্ট্রেস হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের প্রতিক্রিয়া বল, মানে প্রযুক্ত বল না, একক ক্ষেত্রফল হচ্ছে এ, তার প্রতিক্রিয়া বলটা হচ্ছে পি হলে তখন এর অনুপাতকে সাধারণত পীড়ন বলা হয়। এটা একটা অনুপাত আকারে আছে। আর বিকৃতি কাকে বলা হয়? এর আদি লেন্থ, অর্থাৎ এই যে প্রযুক্ত পীড়নের কারণে বস্তুটা যে বিকৃত প্রাপ্ত হয় তার আদি যে লেন্থ ছিল এবং পরিবর্তিত লেন্থের অনুপাতকে সাধারণত কি বলা হয়? বিকৃতি। তোমরা এগুলো দেখেও বুঝতে পারবা, বর্ণনা দিতে পারবা নিজে নিজে। তো এখন এখানে বলছে আমাকে ই ইজ ইকুয়াল টু পি এল। তো এই যে স্থিতিস্থাপক সীমার ভিতরে এই কাজগুলো হয়ে থাকে। তো স্থিতিস্থাপক সীমার ভিতরে পীড়ন সমানুপাতিক বিকৃতি হয়। তো এই বিকৃতিটা আমরা পীড়নকে কি দ্বারা প্রকাশ করতে পারি? পীড়নকে আমরা এটা দ্বারা প্রকাশ করতে পারি, দেন বিকৃতিকে আমরা এটা দ্বারা প্রকাশ করতে পারি। তো এটাকে যদি আমি তুলে দেই, সমান দেই, তাহলে এখানে আমি ই একটা নিতে পারি, দেন এটা। তো আমি ইটাকে যদি আমি রেখে দেই, এটা এটার নিচে চলে যাবে সিগমা। আচ্ছা, এন্ড এটা আমরা পরিবর্তে, এটা হচ্ছে পীড়ন, এটা হচ্ছে কি বিকৃতি। তো আমরা জানি যে এটা ইকুয়াল টু হচ্ছে পি ডিভাইডেড এ, আর এটা ইকুয়াল টু হচ্ছে এল ডিভাইডেড ডেল এল। তো মোটামুটি এই জায়গায় এটাই হবে যে পি এ, সরি এটা হচ্ছে উল্টে যাবে, আর ভুল হয়েছে, ডেল এল ডিভাইডেড এল। তো এটা এল, এটা যদি আমার উল্টে দেয়, ভাগ আকারে দেয়, দেন এটা হচ্ছে উপরে চলে যাবে, এটা চলে গেলে উপরে হবে, আর দেন এটা হচ্ছে ডেল এল। তো মূলত আমাদের এটাই প্রমাণ করতে বলছিল। খুবই সহজ, তোমরা এটাকে প্রমাণ করবা, ভালোভাবে আর কি বুঝতে পারবা, এতে কোনো অসুবিধা হওয়ার কথা না। দেন আমার এক্সটার্নাল আজকে যেহেতু বেসিক ক্লাসের শেষ ক্লাস এটা, দেন আমি আর একটু বিষয়গুলো তোমাদের ব্ল্যাকবোর্ডে তুলে নিয়ে তোমাদের সামনে এখনই আসতেছি।